যে বেসিক্যালি মানুষ যখন নাকি ইনকাম করা শুরু করে তখন যে ছখানা ভুল করে, সেই ছখানা ভুলের জন্য কিন্তু লং টার্মে গিয়ে তারা কিন্তু অনেকটা পরিমাণে এফেক্টেড হয় এবং সেখানে গিয়ে তারা তখন পস্তায়। এবং আজকে যেগুলো বলবো সেগুলো যদি তুমি অলরেডি যদি আর্নিং করাও শুরু করে দাও, বা তুমি যদি আর্নিং এখনো পর্যন্ত করনি ভবিষ্যতে করবে, তাহলেও কিন্তু এই 6টা পয়েন্ট অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, যেগুলো 99% সবাই কিন্তু এই ভুল কাজগুলো করে ফেলে, যার ফলে কিন্তু সে কোনোদিনও স্টেবল লাইফ করতেও তার কিন্তু কাটে না, সে কিন্তু আজীবন তাকে কাজ করে যেতে হয়। তো আমরা হয়তো বা সবাই সারা জীবনই কাজ করব, কারণটা হচ্ছে কাজটাই আমাদের জীবন, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা টেনশন থাকে, সেই টেনশন থেকে মুক্ত হতে পারি না। আজকে আমি তোমাদের এই ছখানা ভুল ধরিয়ে দেবো, এবং এই ছখানা ভুল যদি তোমরা একবার মাইন্ডে নিয়ে চলো, তাহলে আজীবন তোমাকে কিন্তু আর এগুলো নিয়ে ভাবতে হবে না। এবং একটা কথা মনে রাখবে, যতক্ষণ তোমার পকেটে টাকা আছে ততক্ষণ কিন্তু তোমাকে সবাই চেনে, টাকা না থাকলে কেউ চেনে না, এটাই বাস্তবতা এবং এটাই কিন্তু আমাদের সমাজ। যতক্ষণ তুমি তোমার পকেটে টাকা থাকবে ততক্ষণ কিন্তু তোমাকে সবাই চিনবে এবং তোমাকে খুবই তারা কিন্তু পছন্দ করবে, সে যেই বলো না কেন। একটা সময় পরে কিন্তু সবাই তোমার কাছ থেকে এক্সপেক্ট করে যে তুমি কি আর্নিং করছো, কি কাজ করছো সেটা এক্সপেক্ট করে না, কতটা আর্নিং করছো সেটাই কিন্তু এক্সপেকটেশন থাকে। তো আজকে আমি তোমাদের বলবো যে বেসিক্যালি আমাদের দেখো, আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে যেটা হয়ে থাকে যে আমরা ছোটবেলার থেকে এটাই শুনে আসি যে আমরা পড়াশোনা করব, বড় হব এবং জব করব, তার মধ্যেই কিন্তু আমাদের কিন্তু বেছে নিতে হবে আমরা কোনটা করব। এবং আমরা যখনই আর্নিং করব তারপরে আমাদের কি কি করা উচিত আর কোনটা করা উচিত না, এবং যেগুলো করা উচিত না সেগুলোই 99% সবাই করে ফেলি। চলো ভিডিওটাকে পুরোটা এন্ড অবধি দেখবে। ছখানা পয়েন্ট বলবো এবং ছখানা পয়েন্টের মধ্যে যারা যেগুলো তোমরা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখবে। আমি জানি 99% সবাই কিন্তু সব কটাই করে থাকো, কারণটা হচ্ছে এগুলো একটা কিন্তু বেসিক্যালি মানুষের একটা যে ঘটে থাকে সবার মাধ্যমে, এটা কিন্তু সবাই করে থাকে এবং 25 থেকে 30 বছরের মধ্যে এই ভুলগুলো হয়ে থাকে এবং এইগুলো কিন্তু এখনই শুধরে নেওয়ার দরকার, যেগুলো তোমাদের বলবো। তো দেখো বেসিক্যালি আমরা কিন্তু জব করা বা কোনো একটা কাজ করা শুরু করি, আর্নিং করা শুরু করি 20 থেকে 25 এর মধ্যে কিন্তু আমরা আমাদের বয়সের মধ্যে কিন্তু আমরা কাজ করা শুরু করি। এবারে কাজ করাটা শুরু করলাম ঠিকই, আমরা কিন্তু একটা স্যালারি পাই যেটা হচ্ছে মান্থলি 10,000 থেকে 20,000 বা এর থেকে বেশি কেউ পেয়ে থাকে, কিন্তু আমি এটাই ধরছি কারণ ম্যাক্সিমাম এটাই অনেকে পেয়ে থাকে, তাই জন্যই আমি এটা ধরছি। এবং 10 থেকে 20,000 স্যালারি যখন আমরা পাচ্ছি তখন আমাদের কিন্তু যখন নাকি প্রথম মাসের স্যালারিটা আসে, এবং জীবনের বড় প্রথম যে ভুল সিদ্ধান্তটা সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, যে জীবনের ভুল সিদ্ধান্ত যেটা সেটা করি আমরা কবে, চাকরি পাওয়ার পরেই। চাকরি পাওয়া বা যে কোনো যাই করি না কেন আমরা আর্নিং করা সব পরপরই কিন্তু এটা আমরা শুরু করি। কি ভুল সিদ্ধান্তগুলো নিই দেখো, বেসিক্যালি আমরা জানি এখনকার যুগে 80% কিন্তু সবার লাইফে কিন্তু হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে, একটা করে কিন্তু মামনি আছে। এটা হয়তো তোমাদের শুনতে খুবই খারাপ লাগবে যে আমি এরমভাবে বলছি, এটাই কিন্তু সব থেকে বড় ফ্যাক্ট, জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত চাকরি পাওয়ার পরে যেটা আমরা করে থাকি। এটা কিন্তু থাকা, মামনিরা থাকা কিন্তু খারাপ না, খারাপটা কোথায় হচ্ছে যখন তুমি চাকরি পেলে, এর সঙ্গে সঙ্গে আরও বলবো আমি, তখনই মামুনিদেরও এক্সপেকটেশন কি হয়, আমাকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, সেটা কিনে দিতে হবে, এখানে খাওয়াতে নিয়ে যেতে হবে, তুমি এটা করতে পারলে না, এই এক্সপেকটেশনগুলো মামুনিদের মধ্যে চলে আসে। যাদের জীবনে আছে এরকম মামুনি, আমি তোমাদের বলবো নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমরা এখন থেকে গিভ আপ করে দাও, কারণটা হচ্ছে না হলে কিন্তু তোমরা ভবিষ্যতে গিয়ে পস্তাতে চলেছো। এবং আমি বলবো না যে 80%-এর মধ্যে সবার জীবনে এরকম থাকে, এর মধ্যে মিনিমাম কিন্তু 60% সবার জীবনে কিন্তু এরকমই মামনি থাকে, যারা নাকি তোমাকে শুধুমাত্র ইউজ অ্যান্ড থ্রো করার জন্য আছে। আর তোমার যদি জীবনে দেখো যে তোমার জীবনে যে মামনিটা রয়েছে সেই মামনিটা তোমার কাছ থেকে বিয়ের আগে কোনো রকম এক্সপেকটেশন রাখছে না, তাহলে তুমি কিন্তু সেটা রাখতে পারো। এবারে এটা হচ্ছে প্রথম ভুল, যে মামনিদের এক্সপেকটেশন বিয়ের আগে পূরণ করা। সেকেন্ডটা হচ্ছে আমাকে বন্ধুদের মাঝখানে, ফ্যামিলির মাঝখানে, প্রতিবেশীর মাঝখানে বড়লোক দেখাতে হবে, তার জন্য একটা দামি স্মার্টফোন কিনতে হবে, সেটা আইফোন হতে পারে বা এখন অনেক দামি দামি স্মার্টফোন বেরিয়ে গেছে, সেটা কিনতে হবে। কারণটা হচ্ছে আমাকে
আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি সবার কাছে বড়লোক দেখাতে হবে যে আমি একটা ভালো কাজ করি এবং আমি একটা ভালো স্মার্টফোন এরপর আমি একটা ভালো স্মার্টফোন কিনতে পারি। এবং এখানেই আমরা সবথেকে বড় ভুল সিদ্ধান্ত নিই কি, স্মার্টফোন হোক বা দেখানোর জন্য একটা ভালো বাইক হোক, এইগুলো কি হয় যে যখন আমরা মাইনেটা পাওয়া শুরু করি তখন কিন্তু ইএমআই দেওয়ার জন্য কোম্পানিরা বসে থাকে যে তোমাকে ইএমআই দেবে, তুমি ইএমআইতে নেবে এবং ইএমআই এর বেড়াজালে আটকে পড়বে। এবং যখন তুমি স্মার্টফোন বাইক এগুলো কিনবে তখন কিন্তু তোমার স্মার্টফোন নিলে মিনিমাম তোমাকে 10 মাসের জন্য কিন্তু 10 মাসের জন্য কিন্তু তোমাকে ইএমআই করতে হবে। তুমি যদি বাইক নাও সেটা 2 থেকে 3 বছরে তুমি ইএমআই করছো, 2 থেকে 3 বছরে তুমি ইএমআই করছো। এখানে কিন্তু তুমি দেখছো 10 মাস তোমার আটকে যাচ্ছ, ওখানে 3 মাস কিন্তু তুমি 3 বছর কিন্তু আটকে যাচ্ছ। এরকমই এই এক্সপেন্সেস গুলো যতক্ষণ না তুমি আটকাবে, এই সমস্ত এক্সপেন্সেস যতক্ষণ ধরে তোমার জীবনে চলবে ততক্ষণ কিন্তু তুমি অ্যাকচুয়ালি লাইফ যেটা সেটা কিন্তু বুঝতে পারবে। কারণটা হচ্ছে আমরা খুব জোর হলে আমরা যদি জব করে থাকি 60 ইয়ার্স অবধি কিন্তু আমরা জব করতে পারি এবং 60 ইয়ার্স অবধি করার পরে আমরা কিন্তু তখন ভাবি যে আমরা কি করলাম। এবং এখনকার জীবনে যেটা হচ্ছে, এবার পয়েন্ট নাম্বার সেকেন্ড যেটা হচ্ছে সেটা পয়েন্ট নাম্বার সেকেন্ড কিন্তু এখানেই আসে। 60 ইয়ার্সের পরে কিন্তু আমরা ভাবি কি যে ম্যাক্সিমাম তোমার যাদের বাড়িতে সিনিয়র কেউ যদি থাকে তার মুখ দিয়ে অবশ্যই শুনবে যে সারা জীবনে যদি এই ভুলগুলো না করতাম তাহলে আজকে আমার এত টেনশন হতো না। তো 60 ইয়ার্সে গিয়ে এই ভাবনাগুলো হয়তো তোমাদের এখন আসবে না কিন্তু পরে আসবে। সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এখন যেটা ম্যাক্সিমাম সবাই আমরা ভেবে থাকি জীবন একবারই পেয়েছি, জীবন একবারই পেয়েছি, খরচ খরচ করার জন্যই। তো এইখানেই আসে প্রশ্ন, এখন আমাদের মাইন্ডে যেটা চলে বেসিক্যালি এটা আমাদের দোষ না, এটা আমাদের জেনারেশনের দোষ বা বলতে পারো আমাদের বয়সের দোষ। সেটা হচ্ছে জীবন একবারই পেয়েছে, এখন খরচ করবো না তো করবোটা কখন? এখন যদি ইনকামই করে যাই খরচটা করবো কখন? জীবনটা কিন্তু একবারই আসে, এইখানেই বড় ভুলটা আমরা করে ফেলি। তোমরা জানো ওয়ারেন বাফেট কিন্তু 30 বছর বয়সেই কিন্তু মিলেনিয়ার হয়ে গেছিল। আই থিঙ্ক 30 মিলিয়ন, তোমরা একটু দেখে নেবে, অ্যাকচুয়ালি বয়সটা মনে নেই আমার। 30 বছর বয়সের মধ্যে কিন্তু মিলেনিয়ার হয়ে গেছিল, কিন্তু সে কিন্তু ইনভেস্ট করে গেছে এখনো পর্যন্ত 92 বছর বয়স হয়ে গেছে, কন্টিনিউয়াসলি কিন্তু ইনভেস্ট করে যাচ্ছে। এবং এখন তোমরা হয়তো জানো না কোকা কোলা কোম্পানি সিইও যত টাকা সে সারা বছরে পায় কোম্পানির থেকে তার 100 গুণ বেশি ডিভিডেন্ড পায় ওয়ারেন বাফেট কিন্তু কোকা কোলা কোম্পানির থেকে। এবং সে যদি চায় এই মুহূর্তে পুরো কিন্তু ওয়ার্ল্ডের যত গরিব আছে ম্যাক্সিমাম কিন্তু সবাইকে খাওয়িয়ে যেতে পারবে, এত টাকা তার। এবং সে কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ডের নাম্বার 1 রিচেস্ট পার্সন। সে কিন্তু চাইলে 30 বছর বয়সে যখন সে মিলেনিয়ার হয়ে গেছিল তখন কিন্তু কমপ্লিট লাইফটাকে এনজয় করতে পারতো, তাহলে সে কিন্তু আজকে আর এইখানে এই পজিশনে আসতো না। এবং তোমরা যদি কোনো সময় ইউএসএ স্টক দেখতে যাও তাহলে দেখবে ওয়ারেন বাফেটের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির এই মুহূর্তে একটা শেয়ারের দাম মিনিমাম 2 কোটি টাকা। তার মানে বুঝতে পারছো একটা সাধারণ ছেলে যে নাকি ছোটবেলায় চুল কাটার দোকানের পাশে মানে সেলুনের পাশে সে একটা কিন্তু গেম খেলার মেশিন রেখেছিল এবং সে 11 বছর বয়সে $110 ইনভেস্ট করা শুরু করেছিল। সে 30 বছর বয়সে মিলেনিয়ার হয়েছিল, সে 92 বছর বয়স এখন পর্যন্ত ইনভেস্ট করে যাচ্ছে। তার কোম্পানির একটা শেয়ারের দাম এই মুহূর্তে 2 কোটি টাকা। সে কোকা কোলার থেকে এত টাকা ইনকাম করে যে কোকা কোলার যে সিইও সে তার কাছ থেকে 100 গুণ কম টাকা পায়, কোকা কোলার কাছ থেকে ওয়ারেন বাফেট 100 গুণ বেশি টাকা পায় সিইওর কাছ থেকে। তো এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের পাওয়ার, যেটা নাকি তোমরা এখন বলছো জীবন একবারই পেয়েছি, খরচ করার জন্য ইনকাম করছি কিসের জন্য, সেটা কিন্তু 60 বছর বয়সে তোমাদের কিন্তু তার উল্টো কথাটা হবে যে যদি আমি 25 বছর বয়স বা 20 বছর বয়স থেকে 1000 টাকা করে রাখতাম তাহলে আজকে আমার কিছু সেভিংস থাকতো, তাহলে আমরা সেই টাকাটা নিয়ে কিছু একটা করতে পারতাম বা আমরা রিল্যাক্স করে আমাদের শেষ জীবনটা কাটাতে পারতাম। বেসিক্যালি
আমরা কিন্তু বেশি এটা 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 কমন ব্যাপার যে আমরা বয়স হয়ে গেলে কি হয় যে এটা আমাদের হতে পারে আমাদের নেচার বা আমাদের জেনারেশন ওয়াইজ হয়ে আসছে, যেটা তোমরা বেসিক্যালি যদি কোনো একটু রিসার্চ করে দেখো আমেরিকাতে যেটা হয় ম্যাক্সিমাম একটা ছেলে যখন নাকি সে একটু অ্যাডাল্ট হয়ে যায়, সে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু সে, তোমরা ভালো করেই জানো যে বারাক ওবামা যখন নাকি তিনি ইউএস এর প্রেসিডেন্ট ছিল তখন কিন্তু তার মেয়ে পিৎজা রেস্টুরেন্টে কিন্তু কাজ করতো। এটা সবাই আশা করি জানো তোমরা। তো ইউএস এর কিন্তু নিচে আলাদা যে তোমার একটা একটু বয়স হয়ে গেলে কিন্তু ছেলেরা বা মেয়েরা যখন নাকি একটু অ্যাডাল্ট হয়ে যায় তারা কিন্তু নিজেদের খরচা নিজেরা চালানোর জন্যই কিন্তু জব করে, এবং এটাই কিন্তু সেখানকার নেচার, এবং সেখানে কিন্তু এটাই চলে। কিন্তু আমাদের এখানে কি চলে যে আমরা যখনই নাকি একটু 18 বছর বা 19 বছর হয়ে যায় তখন যদি কোনো কাজের কথা হয় তখন আমাদের ফ্যামিলিতে কি আসে, এখন থেকে যদি টাকার মুখ দেখে নেয় তাহলে ও লাইফে কিছু করতে পারে না। আলটিমেটলি তুমি বলো যে 25 বছরে যখন তুমি টাকা ইনকাম করছো, সেই টাকাটা যদি তুমি মিনিমাম 5,000 টাকা যদি 18 বছরের পর থেকে তুমি ইনকাম করতে, এবং সেই টাকাটা যদি তুমি রেখে দিতে 25 বছরে গিয়ে তোমার চাকরি পাওয়ার জন্য, এতটা কিন্তু তোমাকে দৌড়াদৌড়ি করতে হতো না বা তোমাকে ভাবতে হতো না। তোমার কিছু সেভিংস থাকতো, তুমি সেই সেভিংস দিয়ে চালাতে পারতে, এবং একটা সময় পরে কিন্তু তুমি চাকরি করতে পারবা, তুমি কিন্তু ব্যবসার দিকেও যেতে পারতে। তাই জন্য এইটাকে কিন্তু বদলাতে হবে যে 18 বছর বয়স পরে যদি টাকার মুখ দেখে তাহলে সে আর কোনো কিছু করতে পারে। অ্যাকচুয়ালি তো 25 বছর পরে আমাদের টাকার মুখই দেখতে হয়। তো এই নেচারটাকে কিন্তু পাল্টাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি এই ভুলটাও করে থাকি তাহলেও 25 বছর বয়স পরে যখন আমরা চাকরিটা পেয়ে যাচ্ছি এই ভুলটা যেন না করি। এই ভুলটা করলে কিন্তু 60 বছর বয়সে গিয়ে আমরা কিন্তু পস্তাবো। তো এরপরে হচ্ছে, যদি হয়তো তোমাদের এই কথাগুলো হয়তো এই মুহূর্তে ভালো নাও লাগতে পারে, আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে একবার ভেবে দেখবে কথাগুলো। 3 নম্বর যেটা হচ্ছে যে আমরা বাইক কিনলাম, ফোন কিনলাম, মামনিদের সবকিছু করলাম, ফ্যামিলির জন্য সবকিছু করছি, সেগুলো ঠিক আছে। আমরা কিন্তু একটা কাজ করি কি, আমরা এটা কিন্তু কমন ব্যাপার যেটা হচ্ছে যে লোন জালে কিন্তু আমরা আবদ্ধ হয়ে পড়ি। 3 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা নাকি তোমরা যদি ইউটিউব ঘেটে বা বিভিন্ন বই ঘেটে দেখো, যারা নাকি বড় বড় ইনভেস্টার রয়েছে বা যারা নাকি বড় বড় ক্রিয়েটার্স রয়েছে, তারা কিন্তু একটা জিনিসই বলে যে জীবনে একটা জিনিস থেকে বেরোতে পারলে কিন্তু তোমরা অনেক কিছু করতে হবে, সেটা হচ্ছে লোন জালে আবদ্ধ। লোন জালে আবদ্ধ মানে আমরা কিন্তু বেসিক্যালি কিছু লোনের থেকে আমরা মুক্তি পেতে পারি না, সেটা হচ্ছে স্টুডেন্ট লোন। যারা নাকি পড়াশোনা করার জন্য ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অত ভালো নেই তারা কিন্তু স্টুডেন্ট লোন নিই, এটার থেকে আমরা কিন্তু বেরোতে পারি না, এটা ফ্যাক্ট যে এটা নিতেই হবে আমাদের। সেকেন্ড যেটা হচ্ছে হোম লোন। এটাও একটা ফ্যাক্ট যেটা আমাদের নিতেই হবে। এবং তারপরে যেগুলো লোনগুলো আসছে, পার্সোনাল লোন, ডেস্টিনেশন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি তার জন্য লোন, আমরা কথায় কথায় লোন নিয়ে সেগুলো করি, এবং সেই লোনগুলো শোধ করার জন্য আমাদের লাইফটা পুরো হেল হয়ে যায়। তাই জন্য তুমি ভাবছো যে আমি এখন ইনকাম করছি, বছরে একবার তো কোথাও ঘুরতে যেতে পারি, তো বেসিক্যালি লোন নিয়ে তুমি চলে যাচ্ছ ঘুরতে, তারপরে সারা বছর ধরে সেই লোনটাকে শোধ করছো। এই বছর তুমি 20,000 টাকা ইনকাম করছো, তুমি যদি একটা বছর স্কিপ করে দাও ঘুরতে যাওয়াটা, তাহলে তুমি ভাবছো যে এই বছর আমি 20,000 টাকা ইনকাম করছি, পরের বছর যদি আমার স্যালারিটা বেড়ে 22,000 টাকা হয়, 22,000 টাকা যদি তুমি পরের বছর স্যালারিটা হয়, তাহলে কিন্তু তুমি পরের বছর কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসতেই পারো, কারণ তোমার 20,000 টাকা থেকে 2,000 টাকা বেড়েছে। এই বছর তুমি কিন্তু ঘুরতে যাওয়াটা স্কিপ করেছো, পরের বছর কিন্তু তুমি যাবে বলে তোমার স্যালারি বাড়লে। এই পরে হচ্ছে যে তুমি পরের বছর যেতে পারো, তাহলে এই বছর থেকে কেন প্ল্যানিংটা করছো না? বেসিক্যালি ঘুরতে যাওয়াটা কোনো খারাপ ব্যাপার না, কিন্তু লোন নিয়ে ঘুরতে যাওয়াটা এটা কিন্তু অনেকটাই খারাপ ব্যাপার। তুমি যদি ঘুরতে যেতে চাও, তুমি এই বছরে না গিয়ে পরের বছরের জন্য যাও, এবং এই 20,000 টাকা দিয়ে সেভিংস করতে থাকো। যখন তোমার সেভিংসটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমার ওখানে ঘুরতে যাওয়ার জন্য আমার সেভিংসটা হয়ে যাচ্ছে, বা আমার স্যালারিটাও কিছুটা বেড়ে গেছে, তখন কিন্তু আমি ঘুরতে যেতে পারি। বেসিক্যালি এখান থেকে যদি 20,000 টাকার থেকে আমরা কিছু সেভিংস করি শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য, তাহলে আমাদের কিন্তু লোন জালে আবদ্ধ হতে হচ্ছে না। এরকমই কিন্তু যদি মাইন্ডসেট নিয়ে চলি, বেসিক্যালি তোমরা কিন্তু ভাববে যে আমি যে কথাগুলো বলছি তাহলে কি লাইফে ঘুরবো না, মজা করবো না, আনন্দ করবো না? না, আমাদের যতটুকু ইনকাম, যতটুকু আয়, তার মধ্যে থেকে আমরা ব্যয় করব। এখানে আসে আরেকটা পয়েন্ট, কি পয়েন্ট, যে আমরা কিন্তু যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা করি কি, দেখানোর জন্য বড় লোক। অ্যাকচুয়ালি আমরা দেখানোর জন্য বড় লোক না, নাকি
নাকি সত্যি বলো। অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রবলেম হয় যে এখানেই আসে প্রবলেম, যে আমরা চাকরি পেয়েছি, ঘুরতে যাব না, ফোন কিনবো না, আমাদের জীবনটাকে অ্যাশ করবো না, এটা করবো না, নাকি আমরা অ্যাকচুয়ালি এখানে প্রশ্নটা যেটা আছে, আমরা দেখানোর জন্য বড়লোক হবো না আমরা সত্যি বড়লোক হবো। তোমরা বেসিক্যালি এটা আমি ম্যাক্সিমাম সময় শুনে থাকি বা দেখেও থাকি যে তোমরা বলো কি, অনেকেই বলে এটা যে যারা নাকি বড়লোক হয় তারা অতিরিক্ত কঞ্জুস হয়। এটা কিন্তু ফ্যাক্ট না। তারা যারা বড়লোক হয় তারা কঞ্জুস কোনো সময় হয় না, তারা 1 টাকার মূল্যটাও জানে। 1 টাকার মূল্যটাও জানে বলে তারা কিন্তু আজকে আমাদের কাছে কঞ্জুস। আমার মতে তারা কিন্তু কঞ্জুস না। কারণটা হচ্ছে, আজকে তুমি ভাবো তোমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকার থেকে 1 টাকা যদি তুমি কাউকে দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার কাছে 99,999 টাকা হয়ে যাচ্ছে। মানেটা হচ্ছে হাজারে চলে আসছে তোমার টাকা। তাহলে ভাবো যে 1 টাকা, এবার তুমি বলবে যে আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি কাউকে দেবো না, এটা কি হতে পারে? তো 1 টাকা তোমার কিন্তু সেটা 1 টাকাটা কমলে কিন্তু তুমি অবশ্যই দান করো। অবশ্যই তোমার যদি মনে হয় যে আমি দান করব, কিন্তু এই 1 লাখ টাকার থেকে তুমি যদি দান করতে চাও যে কি আমি কি তাহলে কাউকে কিছু দেবো না বা কি করবো না, যেটা তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি দেব, তাহলে সবসময়ের জন্য মাথায় রাখবে সেই ব্যক্তিকে দেবে যাতে তোমার গায়ে না লাগে। যে ব্যক্তিটা আমার মতে বলে যে ব্যক্তিটা সত্যিই দরকার সেই ব্যক্তিটাকে দাও। আর আমার মতে একটা কথা বলে, কোনো সময়ের জন্য কাউকে টাকা না দিয়ে, বিশেষ করে মন্দিরের বাইরে যারা বসে, বিশেষ করে যারা সবকিছু থাকা সত্ত্বেও না খেটে হাত পাতে, তাদেরকে কোনো সময়ের জন্য 1 টাকাও দেওয়া উচিত না। আর যাদের তোমার মনে হয় সত্যি তারা যোগ্য, তাদেরকে টাকাটা না দিয়ে খাবার দেওয়াটা আমার মতে বেটার হয়। কারণটা হচ্ছে, তুমি তাকে আজকে 1 টাকা দেবে, সে যদি যোগ্য হয়ে থাকে, সে যদি পারে, সে যদি চায় যে হ্যাঁ আমি ইনকাম করতে পারবো, তা সত্ত্বেও যদি না করে থাকে, তাহলে তাকে এই 1 টাকাটা দিয়ে তুমি তার লোভটা আরো বাড়িয়ে দিচ্ছ। তো এখানে প্রশ্ন হচ্ছে যে বড় লোকরা 1 টাকাটাও কেন কঞ্জুসের মতন আটকে রাখে? কারণ তারা কম্পাউন্ডের পাওয়ারটা জানে। যে আজকে আমি যদি 1 টাকা, তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে তোমাকে আজকে যদি আমি 10,000 টাকা দিই, এবং বা তোমাকে আমি বলি যে তুমি 10,000 টাকা নেবে, নাকি তোমাকে আমি প্রত্যেক দিন 1 টাকা এবং তারপরের দিন তার ডবল, তারপরের দিন তার ডবল নেবে, তো তুমি কিন্তু জানি না কোনটা সিলেক্ট করবে। কোনটা সিলেক্ট করবে কমেন্টে বলো। তো বেসিক্যালি আমি কিন্তু 1 টাকা, পরের দিন ডবল 2 টাকা, তারপরের দিন ডবল 3 টাকা, এরকম করে 1 বছর ধরে টাকা নেব, এবং সেই টাকাটা হবে কত পরিমাণ সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে দেবে। এবং বড় লোকরা কম্পাউন্ড বা ইনভেস্টমেন্টের পাওয়ারটা জানে বলেই তারা তোমাকে কিন্তু 1 টাকা দিতে চায় না। বা তুমি হয়তো দেখে থাকো যে বড় লোকরা সিম্পল থাকে, 10-50 টাকার হয়তো একটা গেঞ্জি পরে থাকে, তুমি যেখানে 20,000 টাকা ইনকাম করে 500 টাকার একটা গেঞ্জি পরছো। কারণটা বড় লোকরা এটা জানে যে 50 টাকার গেঞ্জিটা পরলে আমার হয়তো গরিব দেখাবো, আমি হয়তো নর্মাল একটা ব্যক্তি দেখাবো, কিন্তু আমি জানি যে আমার মাইন্ডসেটে আছে 450 টাকাটা আমি ইনভেস্ট করলে পরের বছর এই 50 টাকার গেঞ্জিটা আমি 100 টাকার গেঞ্জি কিনে পড়তে পারবো। তো এখানেই এসে যায় বড় লোকদের মধ্যে আমাদের মধ্যে মাইন্ডসেটের পার্থক্য। আর নেক্সট টাইম থেকে কোনো বড় লোককে কিন্তু দেখার পরে কঞ্জুস বলবে না, এটাই মাথায় রাখবে যে সে কিন্তু কম্পাউন্ডের পাওয়ারটা জানে বলেই সে এরকম করছে। এটা হচ্ছে দেখানোর জন্য বড় লোক না সত্যি বড় লোক। যারা সত্যি বড় লোক হয় তারা কোনো সময়ের জন্য দেখায় না, আর যারা দেখানোর জন্য বড় লোক হয় তারা কোনো সময় সত্যিকারের বড় লোক হতে পারে না। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেটা আমাদের জীবনে সব সময়ের জন্য ফলো করা উচিত। এবারে সেকেন্ড, তারপরে হচ্ছে যে আমরা এত কিছু মনে রাখবো, এত কিছু ভাববো, তো লাইফটা চালাবো কি করে? আমি তোমাদের আজকে একটা কমন কিন্তু একটা কথা বলে দিই, যে সবসময়ের জন্য যারা নাকি জীবনে কিছু হতে চায় তারা সবসময় উল্টো উল্টো হিসাব করে। তারা সবসময় উল্টো হিসাব করে। উল্টো হিসাব বলতে কি? উল্টো হিসাব মানে হচ্ছে তুমি কি করো, মাইনাটা পেলে, 20,000 টাকা মাইনা পেলে, তুমি এবারে হিসাব করছো আমাকে সবার প্রথম দিতে হবে, এখানে দিতে হবে 5,000 টাকা, এখানে দিতে হবে 2 নম্বর, আমাকে এখানে দিতে হবে 1,000 টাকা, এরকম করে করে তুমি হিসাব করছো। এটাই কি হচ্ছে, যারা নাকি লাইফে কিছু করতে চায় তারা সব সময়, এবং সবার লাস্টে তুমি হিসাব করলে কি, যে আমাকে সেভিংস করতে হবে 2,000 টাকা, এরকম করে তুমি যখন হিসাব করলে, এবং তারপরে এবার তুমি যদি সত্যি কিছু হতে চাও, বা যারা নাকি সত্যি কিছু হতে চায় তারা কিন্তু এই হিসাবটা করে না। তারা সবার প্রথম কি হিসাব করে, আমাকে সবার প্রথম 5,000 টাকা সেভিংস করতে হবে, এবং বাকি 15,000 টাকার মধ্যে আমাকে
লাইফ পুরো মাসটা চালাতে হবে। এটা কিন্তু যারা নাকি সত্যি কিছু করতে চায় তারা এই হিসাবটা করে যে আগে নিজেকে পে ইউর সেলফ ফার্স্ট, মানে তুমি ইনকাম করছো, তোমাকে আগে তোমার নিজেকে আগে দাও টাকা, তারপরে সেই টাকা কিন্তু অন্য জায়গায় খরচা করো। পে ইউর সেলফ ফার্স্ট, এটা কিন্তু সব জায়গায় শুনেছো তোমরা, কিন্তু বুঝে উঠতে পারোনি যে অ্যাকচুয়ালি পে ইউর সেলফ ফার্স্ট মানেটা কি। পে ইউর সেলফ ফার্স্ট মানে তুমি যা ইনকাম করছো তার ম্যাক্সিমাম পার্সেন্ট আগে নিজেকে দাও, তারপরে খরচা করো, তাহলে ভবিষ্যতে গিয়ে তোমার কিন্তু টেনশন হবে না। এটাকেই বলি আমরা উল্টো হিসাব বাংলাতে। মানে বাংলাতে আমরা যেটা আগে খরচগুলো কোনগুলো আছে সেটা ভাবি, তারপরে আমরা ভাবি কি কোনটা আমরা সেভিংস করব। তোমরা হয়তো এবারে বলতে পারো, তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখার পরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো বা কোথাও ইনভেস্ট করা শুরু করেছো, তো এরপরে হয়তো তোমরা যখন নাকি দেখবে যে হ্যাঁ আমার স্যালারি বেড়ে গেছে, আমি এবারে আর আমার টেনশন নেই, রাজীবের ভিডিও আর দেখার দরকার নেই, নেটফ্লিক্স, এবারে আমাদের নেটফ্লিক্সের দরকার, আমাদের নেটফ্লিক্সের অ্যামাজন প্রাইমের দরকার, আমাদের হটস্টারের দরকার, তার জন্য সেখানেও আমাদের টাকাগুলো ভরতে হবে। এখানে আসছে আমাদের 5-6 নম্বর পয়েন্ট। এবারে আসছে আমাদের কি, এবারে এখানেই আসছে আমাদের 6 নম্বর পয়েন্ট। এখানেই আসছে আমাদের পয়েন্ট কি, খরচটাকে আমরা কিভাবে বাঁচাবো। বেসিক্যালি দেখো, খরচ কন্ট্রোল করা অতটাও সহজ না। যখন তুমি আমার কথা মতন তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছো, বা তুমি কিছু পরিমাণে শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে শিখেছো, ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানতে শিখেছো, সেখানে ইনভেস্ট করছো, সেখান থেকে একটা ভালো আর্নিং পাচ্ছ, ডিভিডেন্ড পাচ্ছ, বা তোমার স্যালারিও কিন্তু গ্রো হচ্ছে প্রত্যেক বছর, এবং তারপরেই তোমাদের কি আসে মাথায় যে রাজীবদের ভিডিও এতদিন দেখলাম, লাইক করলাম, সাবস্ক্রাইবটা যদি না করে থাকো অবশ্যই করে নাও। কারণটা হচ্ছে সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে পরে পস্তাবে। তো রাজীবের চ্যানেল সাবস্ক্রাইব করেছি, প্রত্যেকদিন ভিডিও দেখি, আর দেখার দরকার নেই, আমার তো ইনকাম এত বেড়ে গেছে, এরপরে আমার দরকার কি, নেটফ্লিক্সের দরকার, অ্যামাজন প্রাইমের দরকার, ডিজনি হটস্টারের দরকার, এবং বিন্দাস কাজ থেকে আসবো, সেগুলো দেখবো এবং লাইফটাকে অ্যাশ করব। এখানে হচ্ছে খরচগুলা। যখন আমাদের ইনকাম বাড়ে তখন আমাদের কিন্তু মাইন্ডে একটা জিনিস আসে যে ইনকাম তো বেড়েছে, খরচা করাই যেতে পারে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকে। এই অভ্যাসটাকে পাল্টাতে হবে। আমাদের কোনো দরকার নেই, তুমি বেসিক্যালি বলো যে তোমার নেটফ্লিক্সের কি, এখন তোমার কাছে যদি এখন নেটফ্লিক্স না থাকে তুমি যদি চলতে পারবে না, তুমি বলবে একদমই চলতে পারবো। বা অ্যামাজন প্রাইম যদি না থাকে তুমি কি চলতে পারবে না? চলতে পারবে। ডিজনি হটস্টার যদি না থাকে তুমি কি চলতে পারবে না? বা যখন তোমার কাছে ছিল না তখন কি তুমি চলতে পারতে না? এইগুলো যদি না থাকে তোমার কাছে, তুমি এগুলো বেসিক্যালি কি, এগুলো ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো তোমার জীবনটাকে শেষ করার জন্য একদম কিন্তু উঠে পড়ে লেগেছে। যেমনটা বাংলা সিরিয়ালগুলো ফ্যামিলিগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এখানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টারে যে যারা কি চলতে পারবে, সেরকম মনে রাখবে যে কিছু কিছু ইউটিউবে ভিডিও রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকদিন দেখাটা দরকার। যেগুলো হচ্ছে তোমরা যে কোনো চ্যানেলে যার কাছে ভালো লাগে, যে ইনভেস্টমেন্ট সম্পর্কে, শেয়ার মার্কেট সম্পর্কে, আর্নিং রিলেটেড সম্পর্কে, এইসব ভিডিওগুলো বোরিং লাগলেও অন্তত তোমাকে মন দিয়ে দেখার দরকার। বা পড়তে না পারলেও কিন্তু এরকম অনেক অ্যাপস রয়েছে, সেগুলো দেখার দরকার। তো খরচ কন্ট্রোল করতে হবে। আমার স্যালারি বাড়ছে বলে যে আমি খরচ করে যাব, যেরকম ধরো 20,000 টাকা তোমার স্যালারির থেকে এখন এই মুহূর্তে তোমার বেড়ে 40,000 টাকা হয়ে গেছে। তো আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি যে টাকা যত ইনকাম হয় তত খরচা বাড়ে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু তোমার হয়তো 20,000 টাকা, এবং যেভাবে আমাদের খরচ বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, 20,000 টাকাটা যদি বেড়ে 40,000 টাকা ইনকাম হয়ে যায়, তুমি কিন্তু সেখানে 30,000 টাকার মধ্যে খরচাটা কিন্তু আনতে পারো, এবং 10,000 টাকা কিন্তু যদি পারো সেভ করতে পারো। এটা কিন্তু যদি তোমার 20,000 টাকা একসময় দিন কাটতো তাহলে তোমার মাইনাও বেড়েছে, তুমি 30,000 টাকা এখন দিন কাটাতে পারবে। তো এই 10,000 টাকাটা কিন্তু ভবিষ্যতে কম্পাউন্ড হয়ে তুমি আন্দাজ করতে পারছো না এই 10,000 টাকা করে বাঁচালে কত টাকা হতে পারে। তো বেসিক্যালি এই 6টা পয়েন্ট কিন্তু লাইফে যদি তোমাদের একটু হলেও দাগ টানে, বা একটু হলেও যদি মনে হয় যে না বেসিক্যালি কথাগুলো যেগুলো বলেছি সেগুলো অ্যাকচুয়ালি খুব কথাগুলো তোমাদের কাজের, এবং এগুলোই হয়ে থাকে আমাদের লাইফে, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে যাবে, এবং নেক্সট কি নিয়ে ভিডিও আনবো সেই নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে। কারণটা হচ্ছে তোমরা যত শেয়ার করবে আমি তত মোটিভেট হবো, এবং লাইফ রিলেটেড এবং লাইফের বিভিন্ন ভুল সিদ্ধান্তগুলো রিলেটেড এইভাবে ভিডিওগুলো নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুখানি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।